কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের হামলার পর 2024 সালের 25 জুলাই বৃহস্পতিবারও দেশজুড়ে চলতে থাকে গণগ্রেপ্তার অভিযান। 17 থেকে 25 জুলাই পর্যন্ত 9 দিনে সারা দেশে অন্তত 5,000 মানুষকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রাজধানী ঢাকায় 2,209 জন, চট্টগ্রামে 735 জন, নরসিংদীতে 153 জন, সিলেটে 128 জন এবং বরিশালে 102 জনকে গ্রেপ্তার করা হয়। 25 জুলাই পর্যন্ত রাজধানীতে সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় 201টি মামলা হয়। এদিন নতুন করে 128 মামলায় আরও 451 জনকে গ্রেপ্তার দেখানো হয়। গণগ্রেপ্তার অভিযান অব্যাহত রাখে আইন শৃঙ্খলা বাহিনী। পহেলা জুলাই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী বাহিনীর হামলার পর সারা দেশে ছড়িয়ে পড়ে। 16 জুলাই থেকে আন্দোলনকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ, গুলি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় একের পর এক সাজানো মামলা দায়ের হতে থাকে। আন্দোলন ঘিরে নতুন আরও কয়েকটি মামলায় শিক্ষার্থীদের আসামি করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম অভিযোগ করেন, শিক্ষার্থীদের দমন করতেই এসব মামলা দেয়া হচ্ছে এবং আন্দোলনকারীদের সহিংসতার সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। এই কোটা এতটাই নির্মম হয়ে গিয়েছে। কারফিউ শিথিলের সুযোগে 4 ঘণ্টার জন্য সরকারি বেসরকারি অফিস খোলা থাকে। রাজধানীর গাবতলী, মহাখালী, সায়দাবাদ, গুলিস্তান ও ফুলবাড়িয়া থেকে সীমিত পরিসরে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। শুক্রবার 26 জুলাই থেকে সীমিত আকারে আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনার কথা জানানো হলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ রেলওয়ে। এদিন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন আন্দোলনের আংশিক সাফল্য হলেও আন্দোলন এখানেই শেষ নয়। বিচার বহির্ভূত হত্যা, গুম, মামলা প্রত্যাহার, নিরপরাধদের মুক্তি, ক্ষতিপূরণ এবং ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি বন্ধের দাবিতে কর্মসূচি চলবে। অন্যদিকে 91 জন শিক্ষার্থীর স্বাক্ষরিত এক বিবৃতিতে 23 জুলাইয়ের প্রজ্ঞাপনকে আংশিক বিজয় হিসেবে উল্লেখ করা হয়। 25 জুলাই পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 85 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরিচয় শনাক্ত না হওয়া আরও 8টি মরদেহ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। একই দিনে চিকিৎসাধীন আরও 3 জনের মৃত্যু হলে বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় 204 জনে। এদিন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ তোলে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কারফিউ শিথিলের সময়সীমা আরও বাড়িয়ে সকাল 8টা থেকে বিকেল 5টা করা হয়। তবে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে কারফিউ বহাল থাকবে বলে জানান তৎকালীন ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কারফিউয়ের 6ষ্ঠ দিনেও রাজধানীতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কঠোর টহল অব্যাহত থাকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। শিথিল সময়ের মধ্যে অফিস, আদালত ও বাজারে কিছুটা কর্মচাঞ্চল্য ফিরলেও নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। কোটা আন্দোলনে হতাহতের ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি জানায় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। একই সময়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সহিংসতা ও দমনপীড়নের নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকো সাম্প্রতিক সহিংসতার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের প্রয়োজনীয়তার কথা বলেন।
অন্যদিকে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ও প্রবাসীদের বিক্ষোভের তথ্য সংগ্রহে বিভিন্ন বাংলাদেশ মিশনকে নির্দেশনা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। চলমান পরিস্থিতির কারণে এইচএসসির ২৮, ২৯ ও ৩১ জুলাই এবং ১ আগস্টের পরীক্ষাও স্থগিত করা হয়। একই সঙ্গে চলমান অস্থিরতায় পিএসসির বিভিন্ন পরীক্ষাও স্থগিত থাকে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের জরুরি নয় এমন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় বাংলাদেশ ত্যাগের অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এরই মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ শুক্রবার বাদ জুমা দেশব্যাপী দোয়া, শোক মিছিল ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করে। একই দিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দেয়। আন্দোলনকারীদের উদ্দেশ্যে ৮ দফা সাংগঠনিক নির্দেশনাও দেয়া হয়। এর মধ্যে ছিল নিহত আহতদের তালিকা প্রস্তুত, হামলাকারীদের চিহ্নিত করা, হাসপাতালে আহতদের পাশে দাঁড়ানো, বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার দাবি জোরদার করা এবং নিহতদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ। এদিকে হাসিনার নির্দেশে র্যাব জানায় আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে কোনো গুলি ছোড়া হয়নি। জনতাকে ছত্রভঙ্গ করতে কেবল টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। হেলিকপ্টার থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। কোনো লিথাল ওয়েপন এখান থেকে ব্যবহার করা হয়। এই অবস্থায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও তৎকালীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন কারফিউ প্রত্যাহারের আহ্বান জানান। এভাবেই টালমাটাল পরিস্থিতির মধ্যে শেষ হয় জুলাই আন্দোলনের আরেকটি দিন। তথ্যচিত্রে শাহরিয়ার ফাহিম, বাংলা এডিশন।